আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা। প্রথমেই সংবাদ শিরোনাম। চলমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর পর চলছে এনসিপির বৈঠক। 7:30টায় বৈঠকে যোগ দেবে বিএনপি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর শারীরিক অবস্থার উন্নতি 1 সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে, জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো ঘাটতি দেখছে না বিএনপি, বললেন রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, শিক্ষার্থী, সাংবাদিক প্রভৃতি সহ আহত 2 শতাধিক। আগামীকাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি। গাজা শহর পুরোপুরি দখলে, ইসরায়েলি অভিযান জোরদার। একদিনে 77 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের হামলায় নিজেদের প্রধানমন্ত্রী নিহতের কথা স্বীকার করল ইয়েমেনের হুতিরা। এবং সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে 4-3 গোলে হারিয়ে রানার্স আপ বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 4 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। এর আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলটি। এদিকে জামায়াতের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এরপর সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 1 সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ নূরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখেরও ইনজুরি আছে, মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও বলেন, নূর কিছুটা ট্রমায় আছে। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান। সময়ের সাথে সাথে হাড় ভাঙা জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরও বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। 1 সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন ঢামেক পরিচালক। এদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আজ সকালে 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন। যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না। একটা বোর্ড হবে, আবার ওনাদেরকে নিয়ে আমি নিজে বসবো, তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারবো বা ওনাকে আইসিইউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারবো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো ঘাটতি বিএনপি দেখছে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি। রিজভী বলেন, সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে প্রত্যাশা বিএনপির। তবে জনপ্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে ফ্যাসিবাদের দোষরদের বাদ দেওয়ার কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আমাদের যে 2030 ভিশন যেটা ঘোষণা করা হয়েছিল কয়েক বছর আগে, সেখানে আমাদের একটা অঙ্গীকার ছিল, ঘোষণা ছিল যে প্রবাসী যে ভোট, সেই প্রবাসীদের ভোটের কি মানে অবস্থা এবং তারা কি দিতে পারবে কিনা, তাদের অগ্রগতি কীরকম। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের বক্তব্যগুলো শুনলাম। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা হতে পারে, এটা নিয়ে তারা কাজ করছেন। এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচন যে হবে, সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় রয়েছে, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা। সেই বিষয়গুলি আমরা দুজন ওখানে ছিলাম, সেটা আমরা প্রশ্ন করেছি, তাদের কাছে জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও তো একটা প্রশাসন, যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। সর্বক্ষেত্রে আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে না, আমরা সব কিছু বিবেচনা করে সব কিছু দেখে শুনে, যাতে স্বচ্ছতার ক্ষেত্রে, মানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। আজ সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করছে 123টা সংগঠন, 123টা সংগঠন যেটা করছে। তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এইগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তা আমি সবার কাছে একটা অনুরোধ করব যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ার্দী উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। যেহেতু আমরা ফিক্স কেন, এখন আমরা তো বলছি এখানে, এখন আমাদের কাছে যে এটা তো আমাদের কাছে চাচ্ছে না, ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার পরেশানও ফিক্স। যদি এটা তারা করে থেকে দুর্ভোগটাও কিন্তু কমে, এবং যেহেতু তারও কিন্তু চায় না যে জনদুর্ভোগ হোক, কিন্তু এটা করলে সবচেয়ে ভালো। যদি তারা যার যার জায়গা থেকে, তার যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে, তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতরাতে সংঘর্ষের পর আজ সকাল থেকে থেমে থেমে দুপক্ষের মধ্যে হাওয়া পাল্টা হাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের আশপাশে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আক্রমণে নতুন করে আহত হয়েছে কয়েকজন শিক্ষার্থী। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়, যা রাতভর চলে।
দুপুরে আবারও বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী, 5 সাংবাদিক, প্রভিসি সহ 2 শতাধিক আহত হয়। এদিকে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় আগামীকাল রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ভারত থেকে ক্রমাগত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ। দিল্লিতে বসে অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম নিয়ে অনলাইন ও অফলাইনে চালানো হচ্ছে এসব অপপ্রচার। এসব অপপ্রচার বন্ধে ভুয়া নিউজ পোর্টালের বিরুদ্ধে সাইবার ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এর মোকাবেলা করার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই বর্তমানে ভারতে অবস্থান করছেন। দিল্লিতে বসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও অনলাইনে গুজব ছড়াচ্ছে দলটির নেতাকর্মীরা। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি সংবলিত দ্য বুচার অফ এ নেশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্য বুচার অফ বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাইক্রোক্রেডিট টু মেগা স্ক্যামস শিরোনামে বুকলেট তৈরি করে দিল্লি প্রেস ক্লাব সহ ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি করছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। নির্ভীক নিউজ নামে ভারতের একটি নিউজ পোর্টাল থেকে ছড়ানো হচ্ছে বাংলাদেশ বিরোধী নানা পোস্টার। এআই প্রযুক্তি ব্যবহার করেও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা ভিডিও। ভারতীয় গুজব থেকে রাষ্ট্রকে নিরাপদ করতে নিয়মিত সাইবার প্যাট্রোলিং করার পরামর্শ আইসিটি বিশেষজ্ঞদের। ফ্যাসিবাদ শক্তিগুলো কিন্তু তারা চাইবেই তারা রাজনীতিতে আবার ফিরে আসার জন্য, এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যেহেতু তাদের তৃণমূল পর্যায়ের কোনো নেতারা এখন মাঠে সরব নয়, তো তারা আসলে অনলাইনটাকে সেফ হিসেবে নিয়েছে এবং দূরবর্তীতে পালিয়ে থেকে হোক একটি সামগ্রিক ইলেকট্রনিক মেন্টাল হেলথ অর্থাৎ হচ্ছে প্রভাব করে। আমরা যেহেতু সবাই মোবাইল ফোনে আছি, সত্যকে মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকমের বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন রকমের ক্লিপটাকে তারা পর্যবেসিত করে, ভয়েসটাকে তারা বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে দেখা যাবে যে তারা একটা সার্টেন জনগণকে বিভ্রান্ত করতে চায় যে ছাত্রদের যে আন্দোলন বা ছাত্ররা যে উপদেষ্টা পর্যায়ে আছে তারা আসলে দেশের জন্য কিছু করছে না। এবং আমি এরকম অনেকগুলো এআই ভিডিও অডিও দেখেছি, আসলে সেই উপদেষ্টাগুলো কখনো এই জাতীয় কোনো কথাই তারা কখনো বলেননি। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যেই সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়াও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও শেখ হাসিনাকে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনলাইনে বেশ কিছু হুমকি প্রদান করেছেন এবং আমাদের ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা উনি করেছেন। এটা নিয়ে ইতোমধ্যে প্রসিডিংস হয়েছে এবং কোর্ট ইতোমধ্যে তাদের বিষয়ে আমল এনে জেল জরিমানা কিন্তু করা হয়েছে ইতোমধ্যে। তো আসলে অনলাইন মনিটরিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখার জন্য আমাদের যে মন্ত্রণালয় জড়িত সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ। দুটো মন্ত্রণালয়ের সমন্বয়ে আসলে সাইবার পেট্রোলিংটা করতে হয়। সেক্ষেত্রে প্রসিকিউশনের আমলে বিচারিক কার্যে যদি অনলাইনে কোনো ব্যাপ্তি ঘটে সেক্ষেত্রে তারা এটা আমলে এনে বিজ্ঞ আদালতের কাছে ভার্ডিক্ট চাইতে পারে। মিথ্যা অপপ্রচার ও গুজব প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। সৈয়দ রায়হান, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। শত শত ফিলিস্তিনি গাজা শহর থেকে পালাচ্ছেন।
ইসরায়েলের প্রাণঘাতী বোমা হামলা এবং জোরপূর্বক উচ্ছেদের অভিযান আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার বোমা বর্ষণ থেকে বাঁচতে পরিবারগুলো গাজা সিটির দক্ষিণে দেইর আর বালার কাছে নুসৈরাত শরণার্থী শিবিরের পশ্চিমে দুঃসহ পরিস্থিতির মধ্যে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া শুরু করেছে। তাদের অধিকাংশই একাধিকবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আগস্টের শুরুর দিক থেকে ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে অব্যাহত বোমা বর্ষণ চালাচ্ছে, যার অংশ হিসেবে শহর দখল ও সেখানে বসবাসকারী প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানান তারা অভিযানের প্রাথমিক ধাপ শুরু করেছে এবং ভূখণ্ডের সবচেয়ে বড় নগর কেন্দ্রটিকে যুদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করেছে, নতুন এই অভিযান 10 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণ গাজার তথাকথিত কনসেন্ট্রেশন জোনে স্থানান্তরিত করতে পারে। শনিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানাচ্ছে। এর মধ্যে শুধু গাজা সিটিতে নিহত হয়েছে 47 জন, যাদের মধ্যে অন্তত 11 জন ক্ষুধার্ত ফিলিস্তিনি রুটি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। ইয়েমেনের হুতি আন্দোলন নিশ্চিত করেছে যে তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালিব নাসের আল রাহাবি এই সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরান সমর্থিত এই গোষ্ঠী জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালালে আরও কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তারা নিহত হন। ইসরায়েল জানিয়েছিল সানার আশেপাশে এক সমাবেশে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় আল রাহাবি ও অন্যান্য জ্যেষ্ঠ হুতি কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। হুতিরা 2014 সাল থেকে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণে আছে। হুতিরা জানিয়েছে আল রাহাবি কয়েকজন হুতিপন্থীর সঙ্গে নিহত হয়েছেন, তবে অন্যদের নাম প্রকাশ করা হয়নি। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাত জানিয়েছে হুতিদের পররাষ্ট্রমন্ত্রী, ন্যায় বিচারমন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী, সামাজিক বিষয়ক ও শ্রমমন্ত্রী নিহত হয়েছেন। হুতিদের প্রেসিডেন্ট মাহদি আল মাসাতের দপ্তর জানিয়েছে এই হামলায় আরও কয়েকজন মন্ত্রী মাঝারি ও গুরুতর আহত হয়েছেন। দপ্তরটি আরও জানিয়েছে হুতিদের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মিফতা আল রাহাবির স্থলাভিষিক্ত হবেন। আল রাহাবি আগস্ট 2024 থেকে প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং তাকে মূলত প্রতীকী নেতা হিসেবে দেখা হতো। সামরিক অভিযানের শীর্ষ পরিকল্পনাকারী, সিদ্ধান্ত গ্রহণকারী মহলে তার ভূমিকা সীমিত ছিল। চীনের তিয়ানজিনে আজ শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থার 2 দিনব্যাপী সম্মেলন। সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়া ও মধ্যপ্রাচ্যে রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি দলগুলো চীনের বন্দর নগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার SCO 2 দিনব্যাপী সম্মেলনে অংশ নিচ্ছে। আঞ্চলিক এই নিরাপত্তা জোটের এই সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতা যোগ দিচ্ছেন। জনসংখ্যার দিক থেকে SCO এখন বিশ্বের বৃহত্তম আঞ্চলিক জোট। যুক্তরাষ্ট্রে শুরু করা বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষভাবে। আবারও দেশের খবর। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি। এর আগে সকালে নগরীর নসিমন ভবন দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে রওনা দেন। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীরা শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এই সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন খিড়কির 10ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। FA নয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক AM নাজিম উদ্দিন, সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, ব্যবসায়ী আক্তার শরীফ, নাট্যকর্মী রূপায়ণ বড়ুয়া কাজল, সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, জীবন বড়ুয়া, SM ফরিদুল হক, জসিম উদ্দিন, বাবুল হক সহ বক্তব্য রাখেন। বক্তারা খিড়কির প্রতিষ্ঠাতা গীতিকার সৈয়দ মহিউদ্দিনের অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতিমান শিল্পীদের সম্মাননা দেওয়া হয়। শেয়ার বাজারের খবর।
সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,589.69, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.51 বেশি। এছাড়া সিএসি 30 এর মূল্যসূচক দাঁড়ায় 13,778.38, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 2.19 বেশি। আজ 239টি কোম্পানির 52,23,509টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 23,15,34,000 টাকারও বেশি। এর মধ্যে 160টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 70টির কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। আবহাওয়ার খবর। পতঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:35 এবং সূর্যাস্ত 6:10। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে সকাল 6:10, জোয়ার দুপুর 12:44 এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা 7:01।